ধর্ম অর্থ কাম মোক্ষাম চ সহোপায়ান যথা মুনে নানা আখ্যান ইতিহাসেষু বর্ণয়ামাস তত্ত্ববিদ। বিভিন্ন বর্ণনা দিয়ে দিয়ে তিনি ব্যাখ্যা করলেন এবং বোঝালেন। কি বোঝালেন? এই চারটে লক্ষ্য। এই যে মহাভারতে একটা বিশেষ অবদান হচ্ছে, মানুষের জীবনে চারটে লক্ষ্য আছে। কি কি লক্ষ্য? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই চারটে লক্ষ্য পুরুষার্থ বলা হয়। পুরুষার্থ, চারটে পুরুষার্থ। এই চারটে পুরুষার্থ তিনি কিভাবে তাদেরকে বোঝাচ্ছেন? যে প্রথমে হচ্ছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এরপরেই আমরা দেখছি যে চারটে লক্ষ্যর পরেই চারটে আশ্রম, তারপরে চারটি বর্ণ। হিন্দু ধর্মের এই বৈশিষ্ট্য হলো এই চারটি। প্রথমে চারটে লক্ষ্য ঠিক করলো, চারটে লক্ষ্যে পৌঁছবার জন্য ট্রেনিংটা কিভাবে হবে, কে কে করবে, তখন ওরা বলল চারটে আশ্রম। কি কি আশ্রম? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই চারটে আশ্রম হলো। আশ্রম মানে যেখানে মানুষ থাকে, এই অবস্থার মধ্যে দিয়ে যাবে। তারপরেই ওরা বলছেন চারটে বর্ণ। কি কি বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। পশ্চিমে যখন আমরা আসি, পৃথিবীর পশ্চিম দিকটাতে, এই যেমন আমেরিকা, ইউরোপ, এদের বর্ণ বিভাগ নেই। এরা যে যেমনটা পারে সেটা করে। এখন করে টোরে একটা মোটামুটি এক রকমের একটা সমাজ দেখা যায়। আমাদের এই বর্ণ বিভাগ নিয়ে এদের অত্যন্ত নিন্দামন্দ করা হয়। কিন্তু বর্ণ বিভাগটা এত অসাধারণ সুন্দর যে যা মানুষরা এখন কি করছে, প্রত্যেকে নিজের নিজের বুদ্ধি অনুযায়ী, নিজের নিজের বুদ্ধি অনুযায়ী, তাদের জ্ঞান অনুযায়ী তারা সব কর্মগুলো করছে। বর্ণ তো সেই কারণেই। তা প্রথমেই বলা হলো ধর্ম। ধর্মটা কি? ধর্ম হচ্ছে কর্তব্য। কে কি কর্তব্য করবে সেইটি পরিষ্কার পরিষ্কার করে বলে দেওয়া হয়। তা আমাদের হচ্ছে সমস্ত গুলিয়ে ফেলেছি। নানান রকমের সমাজে নানান জিনিস নিয়ে করতে গিয়ে আমরা বড় ভুল করে ফেলেছি। যদি তা না করে যেমনটি ছিল, যদি সেইটাতে ব্যাক করা যেত, তাহলে কিন্তু সমাজটা সুন্দর হতো। আপনি দেখবেন আমরা ঠিক স্যাটিসফাই হতে পারি না। ইউরোপিয়ান সিস্টেমটা নিয়ে করবার চেষ্টা করি বটে, কিন্তু ঠিক স্যাটিসফ্যাকশন আসে না। ইউরোপিয়ান কাপড় জামা পরে ঘুরি টুরি, কিন্তু যেই মুহূর্তে সুযোগ পাওয়া যায় কোনো একটা পুজোয়, কোনো একটা উৎসবে, নিজের পোশাকটা পরলে বেশ একটা আনন্দ হচ্ছে, নিজের খাদ্য পেলে আনন্দ হচ্ছে, নিজের সমস্ত পরিবেশ পেলে আনন্দ। কেন? ওইটা থেকেই জীবনটা ওটার মধ্যেই কিন্তু রয়েছে। তা এই জন্যেই আমাদের লক্ষ্য করা যায়, আমাদের যে সমাজটাকে দাঁড় করিয়েছিলেন, তা এটা প্রথম হচ্ছে কর্তব্য। ধর্ম শব্দটার অর্থ হচ্ছে কর্তব্য। কার কি কর্তব্য, কেমন কেমন সে করবে, একেবারে ছাত্র অবস্থাতে এগুলো শিক্ষা দেওয়া হতো। একটা ঠিক হলো। এবারে সমস্ত শিক্ষা নেবার পর সে এবারে সংসারেতে সেই শিক্ষাটা নিয়োগ করবে, প্রয়োগ করবে। যারা মেডিসিন নিয়ে পড়াশোনা করছে তারা ডাক্তার হবে, যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে ওরা ইঞ্জিনিয়ার হলো, সায়েন্টিস্ট হলো, অ্যাডমিনিস্ট্রেটর হলো। কিন্তু ছাত্র যখন আমরা স্কুলে যখন পড়তাম সবাই একই ছিলাম। এবার একটা জায়গায় এসে আমরা বাইফার্কেট করে আমরা বিভিন্ন বিষয়গুলো শিখলাম। শেখার পর ধর্ম পাল্টে গেল। এখন যারা অ্যাডমিনিস্ট্রেশন হলো তার ধর্ম, আর যে রাজা হলো তার ধর্ম, সরি, যে ডাক্তার হলো তার ধর্ম কিন্তু আলাদা হয়ে গেল। যদিও তারা বন্ধু ছিল কিংবা ভাই, একই জায়গায় পড়াশোনা করেছে, করবার পর সে রাজা হয়ে গেল, অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল। একজন ধরুন যদি বোঝানো যায় একটা শাস্ত্র মন্ত্রী হলো, হেলথ মিনিস্টার। আর একজন তারই ভাই একই সঙ্গে পড়াশোনা করতো একই স্কুল থেকে, সে ডাক্তার হয়ে বেরোলো। এবার শাস্ত্র মন্ত্রী কিন্তু সে বলছে ডাক্তারদের কি কি করতে হবে, এত ঘন্টা ডিউটি দিতে হবে, এইভাবে এই করতে হবে, সে একটা নিয়ম দিল। আর ওই ডাক্তারকে সেই নিয়মটা পালন করতেই হবে। বললে চলবে না যে আমি তো বন্ধু ছিলাম আমরা, এখন এসব নিয়ম দিচ্ছিস কেন, কিংবা আমরা তো ভাই, তা ওইসব নিয়ম আমি পারবো না, তা করলে হবে না। তাহলে কি দাঁড়ালো?
ধর্ম মানে হচ্ছে কর্তব্য। এই কর্তব্যগুলো আমরা শিখলাম, তার সঙ্গে সঙ্গে আমি আমার টেম্পারমেন্ট অনুযায়ী কতগুলো বিদ্যা শিখলাম। কেউ মানে একটা মানে বিভিন্ন রকমের প্রফেশনের মধ্যে চলে যাচ্ছি, এই প্রফেশনটাকে ব্যবহার করে প্রত্যেকেই অর্থ রোজগার করছে। যখন আমি সমাজকে কিছু দিচ্ছি, বদলে আমারও তো কিছু চাই, এবং সে অর্থ পেল। অর্থ পাওয়ার পর সে কি করে? তার নিজের ইচ্ছাগুলো পূরণ করে। সে নিজের ইচ্ছাগুলোর মধ্যে ছিল আমি একটা টেসলা গাড়ি কিনবো, আচ্ছা ঠিক আছে, একটা টেসলা গাড়ি কিনবো, তারপরে একটা বাড়ি বানাবো, তারপরে অমুক করবো। তাহলে এই অর্থ আর কাম, এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছে। কে করবে? গারস্থ। তাহলে প্রথমটা হচ্ছে সবার জন্য কমন ধর্ম। সেখানে ছাত্র, ছাত্রের অন্য কোনো কর্তব্য নেই, কোনো কিছু করবে না, শুধুমাত্র পড়াশোনাটা শিখবে। খুব দুর্ভাগ্যের কথা, আমাদের দেশে মাঝে মাঝে পেপার টেপারে দেখি ছাত্ররা ওইটা বাদ দিয়ে, পড়াশোনাটা বাদ দিয়ে বাকিতে প্রচন্ড উৎসাহ এবং খুব এখন খুব বললে ডেডিকেটেড একেবারে। তার ফলটা কি হচ্ছে? ও পরবর্তীকালে সমাজের কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে, কোনো জায়গাতেই ও সম্মানটা পাবে না। এই জন্যই ভুল হয়ে যাচ্ছে। ওখানে তার নিজের কর্তব্য, সমাজের অন্যান্য ব্যাপার ট্যাপার রাজা টাজারা দেখবে, আমার শুধু পড়াশোনা করতে হবে। ওইটা যদি করতো ভালো। আমাদের এই সব জায়গায় এসে চোখ খুলে যায়, দেখি যে এত বড় বড় ইউনিভার্সিটি, এখানেও ছাত্রদের ইউনিয়ন রয়েছে, কই কখনো তো দেখি না বন্ধ করছে, কোনো তো কিরকম থাকে না, জানি না অবশ্য অতটা, কিন্তু মোটামুটি ভাবে এই ছাত্ররা তখন শিখছে। তারপরেই তারা দুটো জিনিস একসঙ্গে করছে, সেটা হচ্ছে গার্হস্থ আশ্রমে। গার্হস্থ আশ্রমে গিয়ে অর্থ এবং কাম, এই দুটো তার মধ্যে হচ্ছে। এর পরেতে থাকলো মোক্ষ, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তা ধর্মটা একটা সময় করছে অল্প বয়সে, তার সেই বয়সটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। ব্রহ্মচর্যের পরে সে গার্হস্থ আশ্রমেতে দুটি জিনিস করলো, অর্থ এবং কাম। এটা হয়ে যাবার পর মানুষটা যখন স্যাচুরেটেড হয়ে যায়, তখন আর তার ওইসবগুলো ভালো লাগে না, সমস্ত পেয়ে গেছে, আর তার মনটা থাকে না। তখন দেখা যায় সে সমাজ সেবাতে মন দেয়। বিভিন্ন মানুষকে লক্ষ্য করে দেখলাম যে তারা কিছু না কিছু ভালো ভালো কাজ করছেন, সমাজের বিভিন্ন জনকে সাহায্য করছেন, কেননা তার ম্যাচুরিটি এসেছে, তার হাতে পয়সা রয়েছে, তার জ্ঞান হয়েছে। এবারে তিনি বলছেন আর আমার এতটা দরকার নেই, আমি এটা সমাজকে ফিরিয়ে দিচ্ছি। সেইটা হচ্ছে তখন ওই মোক্ষ যেটা বলা হচ্ছে, তার মধ্যে বানপ্রস্থ পড়ে গেল। তারপরে একটা ফাইনাল যেটা আসে, সেটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? তখন সংসারের কোনো কিছুতেই তার আর মনটা থাকে না। সম্যক ন্যাস, সন্ন্যাস, সমস্ত ন্যাস হয়ে গিয়েছে, ত্যাগ হয়ে গিয়েছে। ওই তখন সেই মানসিকতাটার মধ্যে চলে যায়। তো চারটে লক্ষ্য, চারটে লক্ষ্যের সমস্তগুলোতে কারা করে চারটে আশ্রম, এবং তারপরেই যখনই আমরা ওই দুটো, একটা হলো অর্থ আর কাম, এইখানে যখন এই সংসারটা রয়েছে, তারা চারটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাদেরকে বলা হলো বর্ণ। তা কেউ হলো ব্রাহ্মণ, তারা বুদ্ধি দিয়ে বিচার দিয়ে সংসারে অর্থ রোজগার করছেন। আর একটা হলো ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র। এই চারটে ভাগে ভাগ হচ্ছে, কিন্তু প্রথমে নয়, যখন তারা ছাত্র তখন কিছু হচ্ছে না, ব্রহ্মচর্যের সময় হচ্ছে না। এসে অর্থ এবং কাম এই দুটোকে যখন করা হচ্ছে, তখন ওই চারটে বর্ণ এসে যাচ্ছে, চতুর্বর্ণ। এই চতুর্বর্ণ যখন আমরা লক্ষ্য করছি, যে সেখানে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই সমস্ত গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যুধিষ্ঠিরকে। কি বোঝাচ্ছেন? দেবব্রত ভীষ্ম। তা গঙ্গাপুত্র তিনি তার নিজের জীবনে সমস্ত এগুলো পালন করেছেন, এবং মহাভারতের পর থেকেই কিন্তু রামায়ণে যখন আমরা দেখি, তখন সাধারণের জন্য এত কিছু চিন্তা ভাবনা হচ্ছে না।
রামায়ণটাকে লক্ষ্য করলে দেখা যাবে যে বিভিন্ন সমাজ তখন বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু ঠিক মহাভারতের মতো এত কমপ্লিকেটেড সোসাইটি তখনও কিন্তু ছিল না। তো এক ধরনের মানুষ ছিল যারা হনুমানের ভাবটা নিয়ে থাকতো, তারা ওই হনুমান ছিল। আর এক ধরনের ছিল যারা পোশাকটা পরতো ভাল্লুকের, আর এক ধরনের ছিল তারা পাখির মতো পোশাক পরতো। তো এরকম আমরা রামায়ণে যখন লক্ষ্য করি, রামচন্দ্র যাচ্ছেন, বিভিন্ন প্রজাতির সঙ্গে দেখা হচ্ছে। তা কেউ হচ্ছে হনুমান, কেউ হচ্ছে, আমরা নামগুলো পড়ে, আর এখন হয়েছে আমরা মনে করি ওরা বোধহয় সত্যি সত্যি পশু ছিল, সে কখনো না। তো সবাই মানুষের গোষ্ঠী ছিল, এবং হনুমানদের রাজত্ব ছিল সমস্ত পাহাড়গুলোতে। বিশাল শক্তিশালী এই জাতিটা ছিল হনুমানরা। তো সেইটা সম্পর্কে আমরা অতটা ধারণাই করতে পারি না। এখন ওই গাছের যে হনুমান, যে একটা জন্তু, তাকে আমরা মনে করি ও এরাই রামচন্দ্রকে সাহায্য করছিল। না, ওগুলো খুব ভুল ধারণা। সবাই মানুষ ছিল, কিন্তু হনুমানের মতো পোশাকটা পরতেন, কেননা ওইটাই তখনকার দিনের ট্র্যাডিশন ছিল। যারা ট্রাইবাল গ্রুপের মধ্যে ওইটাই ট্র্যাডিশন ছিল। তো হনুমান তিনি বসে আছেন, তিনি দেখছেন যে রাম আর লক্ষ্মণ আসছে। তখন ওরা সব ভয় পেয়ে গেলেন, বললেন এরা কারা, এরকম লোক চেহারা তো আমরা এখানে দেখিনি। আর এদের হাতে যে অস্ত্র রয়েছে, এটা নতুন ধরনের অস্ত্র, এরকম তো আমরা দেখিনি। ওদের হাতে হচ্ছে তীর ধনুক। তা তীর ধনুক মানেই তারা কিন্তু একটু অ্যাডভান্স টাইপের তারা যোদ্ধা ছিলেন, রাম এবং লক্ষ্মণ। আর হনুমানদের যে গ্রুপটা, তাদের দৈহিক শক্তি প্রবল ছিল, কিন্তু ঠিক অস্ত্র শস্ত্র তেমন ভাবে ছিল না। যদি লক্ষ্য করে দেখা যায় যে যুদ্ধ হচ্ছে যখন হনুমানের সঙ্গে, কিংবা যখন সুগ্রীব এবং বালি দুই ভাই যখন যুদ্ধ করছেন, তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে একজন একজনকে মারছেন, কিংবা গাছটাকে উপড়ে ফেলে গাছ দিয়ে মারবার চেষ্টা করছে। কিন্তু সেই রকম ভাবে তরোয়াল কিছু নেই। কিন্তু বালিকে রামচন্দ্র মারলেন কি দিয়ে? উনি কিন্তু গিয়ে ওর সঙ্গে কুস্তি করতে গেলেন না, তীর দিয়ে মেরে ফেললেন। তো তিনি তীর দিয়ে তার একেবারে হৃদয়টাকে বিদ্ধ করলেন। আর ও বালি বুঝতে পারলো না, তো কাছেই এলো না আমি যে ওর সঙ্গে লড়বো। সে লড়াইয়ের কনসেপশনটাই পাল্টে গেল। রামচন্দ্র দূর থেকে মারছেন। ওই জন্য রাম যখন তীর ধনুক নিয়ে আসছেন, তখন তাকে দূর থেকে দেখে সুগ্রীব ভয় পেলেন। হনুমানকে বললেন, এই রে, এরা তো ভয়ঙ্কর মনে হচ্ছে, এদের সঙ্গে কি পারবো আমরা যুদ্ধে? নিশ্চয়ই আমার দাদা এদেরকে ভাড়া করে পাঠিয়েছে। এরা আমাদের মতো চেহারাটাও নয়, মানুষের যে চেহারা তার থেকে ওরা ছিল ভয়ঙ্কর বড় বড় চেহারা। রামচন্দ্রের কিন্তু অতটা সেরকমও নয়। তাহলে এরা কারা? হনুমান তখন, ওইখানে রামায়ণে লেখা রয়েছে, তিনি হনুমান বেশ ত্যাগ করে তিনি তখন ওই পূজারীর বেশ ধারণ করলেন। পূজারী মানে, যে তখনকার দিনে সব জায়গাতেই যারা পুজো আর্চা করতো, ধর্মটর্ম পালন করতো, এখনো সাধারণত তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, তাদের সঙ্গে সমাজের মধ্যে ওদেরকে একটু আলাদা সম্মান দেয়। তিনি তখন ওই রকম ভাবে পোশাক পরে যাচ্ছেন। তাহলে হনুমান যদি হবে, তাহলে পোশাকটা চেঞ্জ করছেন কি করে? যাই হোক, এটা আর একটা অন্য বিষয়। তো আমরা এখানে তিনি দেখছি যে তিনি সমস্ত এই শিক্ষাগুলো দিলেন। তারপরে এইখানেতে তিনি দেখছেন যে তার জীবনের শেষ মুহূর্তটা এসে গিয়েছে। তো আমরা আজকে এইখানে শেষ করি এবং 3 বার শান্তি বলে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।